নমস্কার। মধ্যবঙ্গের সংস্কৃতি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমাদের এই উপস্থাপনার বিষয় হল অগ্রদ্বীপের গোপীনাথ। অগ্রদ্বীপ জনপদটি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 ব্লকের অন্তর্গত এবং প্রাচীন তীর্থক্ষেত্র হিসেবে পরিচিত। হাওড়া কিংবা ব্যান্ডেল থেকে ট্রেনে কাটোয়ার 3টি স্টেশন আগে অগ্রদ্বীপ। সেখান থেকে অটোয় চেপে যেতে হবে অগ্রদ্বীপ ঘাট। যন্ত্রচালিত নৌকায় গঙ্গা পেরিয়ে পৌঁছানো যাবে অগ্রদ্বীপ। গাড়ি নিয়ে গেলেও অসুবিধা নেই, গাড়িও পেরিয়ে যাবে নৌকায় চেপে। তবে নৌকায় পেরোবার সময় গাড়ির ভেতরে না বসাই সমীচীন। গঙ্গার ঘাট থেকে গোপীনাথ মন্দির মোটামুটি 2 কিলোমিটার দূরে অবস্থিত। দিগ্বিজয় প্রকাশে উল্লেখিত আছে, বারাণসীতে গঙ্গা স্নানে যেরূপ পুণ্য হয়, বারুণীর দিন অগ্রদ্বীপে গঙ্গা স্নানেও সেই একই ফল হয়। অগ্রদ্বীপের সঙ্গে জড়িয়ে আছে বিগ্রহ গোপীনাথ, শ্রীচৈতন্য এবং তার অন্যতম পার্ষদ গোবিন্দ ঘোষ ঠাকুরের নাম। স্বয়ং চৈতন্যদেব এই গোপীনাথকে প্রতিষ্ঠা করেন এবং গোবিন্দ ঘোষ ঠাকুরকে সেবায়েত হিসেবে নিযুক্ত করেন। বারুণী এবং গোপীনাথকে কেন্দ্র করেই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে মেলা বসে। অগ্রদ্বীপের গোপীনাথকে ঘিরে ষোড়শ শতক থেকে চলে আসা উৎসবের গুরুত্ব বুঝতে গেলে একটু অতীত প্রসঙ্গ ও লোককাহিনী জানা দরকার। প্রথমে জানাবো শ্রীচৈতন্যদেব ও গোবিন্দ ঘোষ প্রসঙ্গ। গোবিন্দ ঘোষ ছিলেন পূর্ব বর্ধমানের কেতুগ্রাম 1 ব্লকের অন্তর্গত কুলাই গ্রামের বাসিন্দা। এই গ্রামের বল্লভ ঘোষের 3 পক্ষের 9 পুত্রের সকলেই ছিলেন চৈতন্যপ্রেমী। তাদের মধ্যে প্রথম পক্ষের 3 পুত্র বাসুদেব, গোবিন্দ ও মাধব ছিলেন প্রসিদ্ধ পদকর্তা। এই কুলাই গ্রামেই শ্রীচৈতন্যদেব অজয়ের তীরে বিশ্রাম নিয়েছিলেন। তার কিছুটা উত্তরেই বাসুদেব ঘোষ ঠাকুরের সাধনার স্থান। এক নিম গাছের নিচে তিনি সাধনা করতেন। পরবর্তীকালে সেই নিম গাছ দিয়েই মহাপ্রভুর মূর্তি তৈরি হয়। সেই মূর্তি কাটোয়ায় বা মতান্তরে শ্রীখণ্ডে অবস্থান করেন। স্ত্রীর অকাল প্রয়াণের পর গোবিন্দ ঘোষ মানসিক বৈরাগ্যের কারণে সংসার ত্যাগী হন এবং তীর্থক্ষেত্র অগ্রদ্বীপে আশ্রয় গ্রহণ করেন। সে সময় চৈতন্যদেব শতাধিক নীলাচলবাসী ভক্তের সঙ্গে গৌর অভিমুখে যাত্রা করছিলেন। উদ্দেশ্য ছিল সংসার ত্যাগের পর জন্মভূমি এবং মায়ের সঙ্গে দেখা করা। সন্ন্যাস নেবার পর এটাই নিয়ম। মায়ের সঙ্গে দেখা করে ফিরতি পথে অগ্রদ্বীপের গঙ্গা তীরে আসেন। সেখানেই স্নানরত অবস্থায় সপার্ষদ চৈতন্যদেবের দেখা পান গোবিন্দ ঘোষ। চৈতন্যদেবের কাছে সকাতর আবেদন জানান যে তিনি সংসার ত্যাগী এবং তিনি তাঁরই ভজনা করেন। তাঁর চরণে স্থান পেলে তিনি ধন্য হবেন। শ্রীচৈতন্যদেব নানাভাবে সংসারের কর্তব্য, প্রলোভন ইত্যাদি দেখিয়ে গোবিন্দকে সংসারের প্রতি আকৃষ্ট হতে বলেন। কিন্তু গোবিন্দ তাঁর সিদ্ধান্তে অনড় থাকেন। তিনি জানান, সংসার, পরিজন, ধন, মান সব ত্যাগ করেছেন, আর ওই আবর্তে ফিরে যেতে চান না। তিনি শ্রীচৈতন্যের পা জড়িয়ে ধরেন। অবশেষে তাঁর কাতর আবেদনে সাড়া দেন চৈতন্যদেব। গোবিন্দ ঘোষ চৈতন্যদেব সহ তাঁর অনুগামীদের সান্নিধ্য লাভ করেন। একদিন ভোজন শেষে মুখশুদ্ধির খোঁজ করেন চৈতন্যদেব। গোবিন্দ ঘোষ তাঁর সঙ্গে রাখা হরিতকি গ্রহণ করার জন্য প্রভুর কাছে প্রার্থনা করেন। তাৎক্ষণিকভাবে শ্রী চৈতন্যদেব জিজ্ঞাসা করেন, বলার সঙ্গে সঙ্গে মুখশুদ্ধি পেলে কিভাবে? গোবিন্দ ঘোষ জানান, মুখশুদ্ধি তার সঙ্গেই ছিল। চৈতন্যদেব কিঞ্চিত হেসে বলেন, গোবিন্দ, তোমার ভক্তির সামগ্রী আমি সানন্দে গ্রহণ করলাম, কিন্তু তুমি আজ থেকে আমার সঙ্গ লাভের যোগ্যতা হারালে। তোমার বিষয় বাসনা এখনো দূর হয়নি, তুমি আমাদের সঙ্গ পরিত্যাগ করো। তোমার বিষয় বাসনা দূর হলে সঙ্গ পাবে, তার আগে পর্যন্ত তুমি অগ্রদ্বীপেই থাকো। তাকে এমন শাস্তি না দেবার কাতর অনুরোধ জানান গোবিন্দ ঘোষ। অনেক কাকুতি মিনতিতেও টলানো যায়নি চৈতন্যদেবকে। তিনি গোবিন্দকে অগ্রদ্বীপেই থেকে যেতে বলেন। অবশ্য গোবিন্দ নির্দিষ্ট সময়ে তাঁর সাক্ষাৎ পাবে এ কথা বলেন চৈতন্যদেব। একই সঙ্গে সময় হলে তিনি গোবিন্দকে দিয়ে ঠিক কাজটি করাবেন
এই আশ্বাস দিয়ে যান। সেই মতো গোবিন্দ ঘোষ চৈতন্য ভক্ত হয়ে অগ্রদ্বীপেই থেকে যান। গোবিন্দ ঘোষ যেভাবে পেয়েছিলেন গোপীনাথকে, অগ্রদ্বীপে প্রতিদিন ভোরে গোবিন্দ গঙ্গা স্নানে যেতেন। একদিন স্নানের সময় পোড়া কাঠের মতো কোনো বস্তুর বারবার আঘাত পাচ্ছিলেন তিনি। সেটিকে তিনি তুলে পাশে রেখে চলে আসেন। কিন্তু সেই রাত্রেই তিনি স্বপ্নাদিষ্ট হন। স্বয়ং বিষ্ণু যেন তাকে বলছেন, গোবিন্দ, যেটিকে তুমি পোড়া কাঠ ভেবে তুলে রেখেছ সেটি আসলে একটি প্রস্তর খণ্ড। সেটিকে কুটিরে তুলে নিয়ে এসে যত্ন করে রেখো। মহাপ্রভু তোমার কাছে আসছেন, তাকে সেটি দেখিও। সেই মতো সেই রাতেই তিনি প্রস্তর খণ্ডটিকে তুলে নিয়ে কুটিরে আসেন। পরদিন নিয়ম মতো ভিক্ষাপাত্র নিয়ে বেরিয়ে পড়েন। ফিরে এসে দেখেন কুটির দ্বারে স্বয়ং চৈতন্যদেব। বিশ্রামের পর গোবিন্দ কথোপকথনের সময় তাকে প্রস্তরখণ্ড পাবার ঘটনা সবিস্তারে বলেন। শ্রীচৈতন্যদেব বলেন, তুমি যথার্থ জিনিসই পেয়েছ গোবিন্দ, তা দিয়ে গোপীনাথের মূর্তি তৈরি করে তার সেবা করো। পরদিনই এক অজ্ঞাত পরিচয় ভাস্কর হাজির হন সেখানে। চৈতন্যদেব প্রস্তরটি খোদাই করে গোপীনাথ মূর্তি তৈরি করে দেবার কথা বলেন ভাস্করকে। গঙ্গার ঘাট থেকে আনা প্রস্তর খণ্ড খোদাই করে অসাধারণ গোপীনাথ মূর্তি তৈরি করে দেন সেই ভাস্কর। সেই মূর্তি হল অগ্রদ্বীপের গোপীনাথ। চৈতন্যদেব নিজে সেই মূর্তি প্রতিষ্ঠা করেন এবং গোবিন্দ ঘোষকে গোপীনাথের সেবায়েত করেন। গোবিন্দ ঘোষ পরিচিত হন ঘোষ ঠাকুর হিসেবে। পরের প্রসঙ্গটি হল, কেন গোপীনাথ শ্রাদ্ধ করেন গোবিন্দ ঘোষের। চৈতন্যদেবের কথা মতো গোবিন্দ ঘোষ সংসারী হন এবং তার একটি পুত্র সন্তান হয়। পুত্রের শৈশব অবস্থাতেই তার স্ত্রী প্রয়াত হন এবং শিশুপুত্রকে প্রতিপালনের দায়িত্ব এসে পড়ে গোবিন্দের ওপরেই। তিনি গোপীনাথকেও পুত্র জ্ঞান করতেন। স্নেহ ভালোবাসা আরাধনায় মাখামাখি হয়ে পুত্র এবং গোপীনাথকে গুলিয়ে ফেলতেন। কখনো পুত্রকে গোপীনাথ, আবার কখনো গোপীনাথকে পুত্র জ্ঞান করতেন। কিন্তু শৈশব অবস্থাতেই গোবিন্দ ঘোষ ঠাকুরের পুত্রের জীবনাবসান ঘটে। তখন তিনি পুত্র শোকে অভিমানে গোপীনাথের সেবা বন্ধ করে দেন এবং নিজেও অভুক্ত থেকে আত্মবলিদান দেবেন ঠিক করেন। জনশ্রুতি হল যে দিনের পর দিন অভুক্ত থাকায় চলৎশক্তিহীন হয়ে পড়েন গোবিন্দ ঘোষ ঠাকুর। গোপীনাথ গোবিন্দকে বলেন, দুই পুত্রের এক পুত্র চলে গেলে কোনো পিতা কি তাঁর আরেক সন্তানকে না খাইয়ে মেরে ফেলে? গোপীনাথ বলেন, তিনিই তার আরেক পুত্র। গোবিন্দ ঘোষ বলেন, আমার নিজের পুত্র তো চলে গেল, তাহলে আমি মারা গেলে আমার শ্রাদ্ধ কে করবে? গোপীনাথ বলেন, শ্রাদ্ধ তিনিই করবেন। এই কথায় গোবিন্দের সম্বিত ফেরে। তিনি আবার গোপীনাথের সেবা করতে শুরু করেন। ধীরে ধীরে বহু ভক্ত শিষ্যত্ব গ্রহণ করেন ঘোষ ঠাকুরের। একই সঙ্গে তিনি বহু দেবোত্তর পান। এইভাবে বেশ কিছুকাল অতিবাহিত হয়। এক সময় গোবিন্দ ঘোষ ঠাকুর বৃদ্ধ হন। তিনি অনুভব করেন যে তার শেষ সময় উপস্থিত হয়েছে। তিনি প্রয়াত হলে গ্রামেরই এক প্রান্তে তাকে সমাধিস্থ করার কথা এবং যথারীতি দেবসেবা চালিয়ে যাবার কথা শিষ্যদের বলে যান। কিছুদিনের মধ্যে চৈত্র মাসের কৃষ্ণা একাদশীতে গোবিন্দ ঘোষ ঠাকুর প্রয়াত হন এবং কথা মতো তাকে সমাধিস্থ করা হয়। গোপীনাথ সেবক গোবিন্দ ঘোষকে কথা দিয়েছিলেন যে তিনি তাঁর শ্রাদ্ধ করবেন। সেই মতো গোপীনাথ শ্রাদ্ধ করেন পিতারূপী গোবিন্দর। সেই রীতি মেনে প্রতি বছর চৈত্র মাসের কৃষ্ণা একাদশীতে অগ্রদ্বীপের গোপীনাথ সাদা থান এবং কুশাঙ্গুরিও পরেন। সেদিন তিনি প্রথমে অবস্থান করেন মূল মন্দিরে, তারপর শ্রাদ্ধকর্তা হিসেবে উপস্থিত হন গোবিন্দ ঘোষ ঠাকুরের সমাধি মন্দিরে। সেখানেই সেবকের পুত্ররূপে গোবিন্দ ঘোষ ঠাকুরের শ্রাদ্ধ করেন। সেই রীতি এখনো বহমান। এরপর জানাবো গোবিন্দ ঘোষ পরবর্তী সময়ের গোপীনাথ প্রসঙ্গ। অগ্রদ্বীপের গোপীনাথের খ্যাতি ক্রমশ ছড়িয়ে পড়ে। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসতে শুরু করেন। পূর্ববঙ্গ থেকেও বহু ভক্ত সমাগম হয়। তাদের মধ্যে অনেক সম্পদশালী জমিদারও ছিলেন। কুলাই গ্রামের ঘোষ পরিবারের সদস্যরা তখন দেবসেবার দায়িত্বে আসেন। তাঁরা তাঁদের শিষ্যত্ব দান করেন। সেই সূত্রে ঘোষ পরিবারের সদস্যরা পূর্ববঙ্গেও জমিদারি বহু দেবত্ব সম্পত্তি লাভ করেন। শিষ্যত্ব রক্ষার দায়িত্বে তাঁরা পূর্ববঙ্গেও থাকতে শুরু করেন। একসময় দেখা যায় যে ঘোষ পরিবারের সদস্যদের একটা বড় অংশ পূর্ববঙ্গে আছেন। তাঁরা গোপীনাথকে পূর্ববঙ্গে নিয়ে যাবার পরিকল্পনা করেন।
শুরু হয় দড়ি টানাটানি। পূর্ববঙ্গের দাবিদাররা সংখ্যাগুরু হওয়ায় একদিন তারা গোপীনাথকে নিয়ে ওপার বাংলার উদ্দেশ্যে রওনা হন। খবর পেয়ে ঘোষ পরিবারের এপারের লোকজন পাটুলির জমিদারের শরণাপন্ন হন। পাটুলিরাজ লোকলস্কর পাঠিয়ে কুষ্টিয়া থেকে গোপীনাথকে উদ্ধার করে পাটুলিতে নিয়ে আসেন। তারপর থেকে গোপীনাথ পাটুলিতে অবস্থান করেন। পাটুলিরাজ গোপীনাথের সেবাকর্মের জন্য অগ্রদ্বীপের জমিদারি লাভ করেন। চৈত্র মাসের কৃষ্ণ একাদশীতে গোবিন্দ ঘোষ ঠাকুরের শ্রাদ্ধকর্মের জন্য গোপীনাথকে অগ্রদ্বীপে পাঠানো হতো। ততদিনে গোপীনাথের খ্যাতি বহুদূর বিস্তৃত। ঘোষ ঠাকুরের শ্রাদ্ধ ও বারুণীকে কেন্দ্র করে গঙ্গা স্নান আর মেলাকে কেন্দ্র করে বহু মানুষের সমাগম হতো। একবার মেলায় কিছু মানুষের মৃত্যু ঘটে। খবর পৌঁছায় মুর্শিদাবাদের নবাব দরবারে। তিনি পাটুলির জমিদারকে কারণ দর্শানোর জন্য ডেকে পাঠান। নবাব দরবারে পাটুলিরাজের যে উকিল ছিলেন তিনি বুঝতে পারেন যে তার জমিদারের সমূহ বিপদ উপস্থিত। তিনি কারণ না দর্শিয়ে নীরব থাকেন। তখন নদিয়ারাজের উকিল বলেন, ওখানে লক্ষ মানুষের সমাগম হয়, কিছু মানুষ মারা যাওয়া খুব আশ্চর্যের নয়, তবে প্রয়োজনীয় ব্যবস্থা নিলেই তা এড়ানো যেত। আমার প্রভু দায়িত্ব পেলে তা যথাযথভাবে পালন করবেন। আশ্বস্ত হয়ে নবাব অগ্রদ্বীপের জমিদারি পাটুলিরাজের কাছ থেকে কেড়ে নিয়ে নদিয়া রাজের হাতে সমর্পণ করেন। একই সঙ্গে দেবসেবারও দায়িত্ব দেন। নদিয়ারাজ গোবিন্দ ঘোষ ঠাকুরের সমাধির দক্ষিণ দিকে কিছুটা দূরে একটি মন্দির স্থাপন করে দেন। অগ্রদ্বীপের বর্তমান গোপীনাথ কি আসল গোপীনাথ? অগ্রদ্বীপের গোপীনাথ আসল গোপীনাথ কিনা সেই নিয়ে একটি বিতর্ক চালু আছে। প্রচলিত কাহিনীটি হল, শোভাবাজারের মহারাজা নবকৃষ্ণ তাঁর মাতৃশ্রাদ্ধ উপলক্ষে রাঢ়বঙ্গের সমস্ত গোপীনাথদের রাজবাড়িতে সমাবেশের ব্যবস্থা করেন ও সেবার ব্যবস্থা করেন। অগ্রদ্বীপের গোপীনাথকে দেখে তিনি মুগ্ধ হয়ে যান। শ্রাদ্ধকর্ম মিটলে একে একে সমস্ত গোপীনাথকে যথাস্থানে পাঠানোর ব্যবস্থা করলেও আটকে রাখেন অগ্রদ্বীপের গোপীনাথকে। শোনা যায় কিছুদিন পরে গোপীনাথকে ফেরত দেন ঠিকই, কিন্তু তা ছিল গোপীনাথের প্রতিরূপ বা রেপ্লিকা। এই মূর্তি নিয়ে রাজা নবকৃষ্ণের সঙ্গে নদিয়া রাজের বিবাদ উপস্থিত হয়। অন্য কাহিনীও প্রচলিত আছে। সমসাময়িক ইংরেজ লেখক ওয়ার্ড সাহেব জানান, গোপীনাথের অধিকারী রাজা কৃষ্ণচন্দ্র রাজা নবকৃষ্ণের নিকট ৩ লক্ষ টাকা ধার দিতেন। সেই জন্য রাজা নবকৃষ্ণ অগ্রদ্বীপের গোপীনাথকে লইয়া যান। অবশেষে কৃষ্ণনগর প্রতি মোকদ্দমা করিয়া সেই মূর্তি উদ্ধার করেন। শেষ করব অগ্রদ্বীপের গোপীনাথ মেলা দিয়ে। অগ্রদ্বীপের গোপীনাথ যুগলেই অবস্থান করেন। গোপীনাথ কৃষ্ণপ্রস্তর নির্মিত হলেও রাধা অষ্টধাতুর। শ্রীচৈতন্যকে শ্রী রাধাকৃষ্ণের যুগল প্রেমাবতার বলে মনে করেন বৈষ্ণব সমাজভুক্ত মানুষজন। বৈষ্ণব ক্ষেত্র হিসেবে অগ্রদ্বীপের কেন এত খ্যাতি তা সহজেই অনুমেয়। 100 বছর আগের লেখা থেকে জানা যায় যে সেই সময়ও এই মেলা উপলক্ষে লক্ষাধিক মানুষের সমাগম হতো। এখন জনসমাগম হয় তার কয়েক গুণ বেশি। গোপীনাথের মূল মন্দিরটি কৃষ্ণনগর রাজের তৈরি। সাম্প্রতিক অতীতে গোপীনাথের অধিকার নিয়ে অগ্রদ্বীপবাসী এবং কৃষ্ণনগর রাজবাড়ির বর্তমান প্রজন্মের মানুষদের মধ্যে বিতর্ক শুরু হয়। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। সে কারণে বছরের বেশিরভাগ সময় বিগ্রহ যুগল থাকেন নতুন তৈরি দোল মন্দিরে। চৈত্র মাসের কৃষ্ণ একাদশীতে গোপীনাথের শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষে মূর্তি কেবল পুরনো মন্দিরে আনা হয়। গোপীনাথের পুরনো মন্দির এবং গোবিন্দ ঘোষ ঠাকুরের সমাধি মন্দির চত্বরটিতে বেশ কয়েকটি তমাল গাছ আছে। স্থানটি বেশ ছায়া সুনিবিড়। গোপীনাথের মূল উৎসব 4 দিনের হলেও এই উপলক্ষে মেলা হয় 15 দিন ধরে। মূল উৎসবের প্রথম দিন থাকে চিড়ে মহোৎসব, দ্বিতীয় দিন অন্ন মহোৎসব, তৃতীয় দিন বারুণী এবং চতুর্থ দিন দোল। মেলা উপলক্ষে সমগ্র জনপদটি প্রকৃত অর্থেই মিলন ক্ষেত্রে পরিণত হয়। অগ্রদ্বীপের মেলায় সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল চৈতন্য অনুসারী বিভিন্ন সহজিয়া সম্প্রদায়ের 250 থেকে 300 আখড়া তৈরি হয়। এই মেলা উপলক্ষে গৌণ সহজিয়া লোকধর্মের মানুষজনের বিরাট সংখ্যায় সমাগম হয়। রক্ষণশীল হিন্দু ধর্মের বর্ণ ব্যবস্থায় কঠোর অনুশাসনের মধ্যে এবং হিন্দু মুসলিমদের দ্বান্দ্বিক অবস্থানের কারণে একসময় অন্তজ সম্প্রদায় কোণঠাসা হয়ে উঠেছিল। সমাজে তারা ছিল এক প্রকার ব্রাত্য। চৈতন্যদেবের আবির্ভাবে তার প্রেম ও ভক্তিবাদের দ্বারা বৈষ্ণব আন্দোলন বেগবান হয়। চৈতন্য মতে জাতি সম্প্রদায় নির্বিশেষে প্রেম ভক্তির অনুষ্ঠানে সামিল হতে পারে। চৈতন্যদেব ও তার সহযোগী ভক্তেরা
মুসলমানদেরও কাছে টেনে নিয়েছিলেন। স্বয়ং চৈতন্যদেব 5 জন পাঠানকে মন্ত্র দিয়ে বৈষ্ণব করেছিলেন। কিন্তু তার অন্তর্ধানের পর আন্দোলনের রাশ চলে যায় ক্ষমতাবান বৈষ্ণবদের হাতে। এই প্রেক্ষিতেই জন্ম হয় লোকধর্মের। লোকধর্মে মতে বিশ্বাসী মানুষজনের সাংস্কৃতিক ভাবনা সংকীর্ণতা ও বিধিনিষেধ থেকে অনেকটাই মুক্ত। লোকধর্ম সংস্কৃতির বিকাশ হয়েছে বৌদ্ধ সহজিয়াদের দেহ সাধনা, তন্ত্রমন্ত্র, বৈষ্ণবদের প্রেম ভক্তিবাদ, বাউল ফকিরদের ধর্মদর্শনের মিশেলে। চৈতন্য প্রবর্তিত উদার মানবিক লোকধর্ম সংস্কৃতির পথ পেয়ে এদেশে গোষ্ঠীকেন্দ্রিক ক্ষুদ্র ক্ষুদ্র লোকধর্মের ধারা লক্ষ্য করা যায় 16 শতক থেকেই। চৈতন্য সম্প্রদায়ের সহজিয়া শাখাগুলি হল বাউল, সাহেবধ্বনি, ন্যাড়া, সহজি, দরবেশ, কর্তাভজা, বলাহারি ইত্যাদি। অগ্রদ্বীপে সাহেবধ্বনিদের একটি স্থায়ী আখড়া আছে। সেটি চরণপালের আখড়া নামে পরিচিত। আখড়াটি গ্রামের পশ্চিম দিকের শেষ প্রান্তে একেবারে গঙ্গার ধারে অবস্থিত। স্থানীয় মানুষজনের কথায় বর্তমানের আখড়াটি 3 নম্বর আখড়া। আগের দুটি ভাঙনের ফলে গঙ্গায় বিলীন হয়ে গেছে। আখড়া বলতে ছোট্ট একটি ইটের তৈরি ঘর এবং সামনে মাটির ছোট চৌকো ক্ষেত্রে একটি ত্রিশূল পোতা। এখানে তাদের বাৎসরিক সমাগম হয় দোল পূর্ণিমার পর কৃষ্ণা একাদশী তিথি উপলক্ষে আয়োজিত গোপীনাথের মেলায়। মেলার সময় সাহেবধ্বনি সম্প্রদায়ের বহু মানুষের সমাগম হয়। বিভিন্ন লোকধর্মের মানুষজনকে একসঙ্গে পাওয়া দুষ্কর বটে, কিন্তু অগ্রদ্বীপের গোপীনাথ মেলায় তারা বিভিন্ন আখড়ায় হাজির হন। লোকধর্ম নিয়ে কাজ করতে উদ্যোগী গবেষকদের কাছে অগ্রদ্বীপের গোপীনাথের মেলা একটি উল্লেখযোগ্য ক্ষেত্র। নমস্কার, অগ্রদ্বীপের গোপীনাথ প্রসঙ্গ এখানেই শেষ হলো। ভালো থাকুন সকলে।